ওয়েলকাম বন্ধুরা। আবার আমি লাইভে চলে এলাম। লাইভের বিষয় আমি জানিয়েছিলাম যে আমার ব্যক্তিগত জীবন নিয়ে। তো সোশ্যাল মিডিয়াতে কেন ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করব বা বলবো, খুব প্রাইভেট নয়, এটা আমার বন্ধু বান্ধব বা আমাকে যারা চেনে তো সকলেই জানে, বারবার প্রশ্ন করে। বিশেষ করে আমার মা, আমার বোন বা এবং আরও যারা যারা আমার সঙ্গে জড়িত, বা আমার ভাই বা এবং যারা আমাকে চেনে, তারা সবসময় আমাকে প্রশ্ন করে যে আমি সোশ্যাল মিডিয়া এটা সব কিছু পুরোপুরিভাবে বলবো না, কিছু কিছু উৎস রেখে বলবো এবং ইনডাইরেক্টলি বলবো, ডাইরেক্টলি বলবো না। কেননা আমার যে দুশ্মন বা শত্রু আছে, তাদের জন্য এই পরিবর্তনটা, সেই পরিবর্তনের জন্য, এবং তাদেরকে আমি সেফ সাইড হতে দিতে চাই না। বা আপনারা অনেকে বলতে পারেন যে তো সোশ্যাল মিডিয়াকেই কেন বেছে নিলাম, বা আমার এই মনের কথা বা ব্যক্তিগত জীবন নিয়ে, ব্যক্তিগত নয়, আমার বন্ধু বান্ধব বা যারা আমাকে খুব ক্লোজ, যারা আমার খুব ক্লোজ বা কাছের ফ্রেন্ড, তারাও আমাকে বলে বা বোঝায় যে তোর মধ্যে অনেক কিছু চেঞ্জেস এসেছে। তো সেই নিয়েই এবার সোশ্যাল মিডিয়া বলার একটাই কারণ যে সবাই আমার ফেসবুক ফ্রেন্ড, সবাই মিশে হচ্ছে আমার বন্ধুরা, এবং পার্সোনালি কাউকে তো বলার বা গিয়ে ডিসকাস করার আমার সময়ও নেই, আর তাদেরও টাইম নেই। তাই সোশ্যাল মিডিয়াকে আমি বেছে নিলাম। এবং আমি আমার শত্রু, যারা আমার খোঁজ খবর রাখে এবং ফলো আপে রাখে যে আমি কি করছি না কি করছি, কোথায় যাচ্ছি, বা নেক্সট স্টেপ কী কী করতে চাই বা কী, সেটা আমি জানি এবং আমি বুঝি। মূলত এবার আমি মূল বিষয়ে আসছি, আমার মধ্যে চেঞ্জেস কখন হলো। প্রথম শুরু থেকে বলি। আমি এমন একটা, যারা আমার বন্ধু বান্ধব জানে বা আমার আত্মীয় স্বজনরা জানে, আমি এমন একটা ছেলে ছিলাম যাকে বলা হতো, এখনো আছি কিন্তু ভেতরে আছি, বাইরে নয়, যাকে বলা হতো বোকা, সাদাসিধে, অতটা চালাক নয়, বা আর কি বলে, যে লাইফে কি করবে, কিছু করতে পারবে নাকি, বা বলা হতো, মনে করে এই জন্যই বলছি কেন অনেক পুরনো কথা তো, ফ্ল্যাশব্যাকে যাচ্ছি, ধরে নিন 10 বছর 15 বছর আগেকার কথা। বলা হতো যে বাড়ি থেকে বেরোতে ভয় পাই, বেরোই না, এই ধরনের। এবার এখন যে চেঞ্জেসটা এসছে, সেটা তারা উপলব্ধি করছে বা দেখতে পাচ্ছে। আমার বিশেষ করে আমার খুব ক্লোজ যারা, আমার মা, আমার বোন, আমার বোনাই, বা আমার ভাই, বা আমার বিবাহ সূত্রে শ্বশুরবাড়ি, বা আমার ওয়াইফ বা মিসেস, বা আমার মেয়ে, বা আমার ভাইয়ের ওয়াইফ জানে যে আমি কত বড় ধরনের শক্তির সঙ্গে এককভাবে স্টেপ বাই স্টেপ লড়াই করছি। এই লড়াই কখন থেকে শুরু হয়েছে, লড়াইটা এত বড় এবং এত কঠিন হতো না। এই লড়াইটা সিম্পলি একটি সেটেলমেন্টের মধ্যে দিয়ে
ক্লিয়ার বা সব কিছু মানে কি বলে সেটেলমেন্ট হয়ে যেত। কিন্তু আমার জীবনের সবথেকে বড় শত্রু এবং সবথেকে বড় বন্ধু এবং আমার হাসির কারণ, আমার কান্নার কারণ একজন ছিলেন। তিনি যতদিন ছিলেন, বলে না একটা বড়, কি বলে উদাহরণ দেবো, যে একটা ধরে নিন, কি বলে, রশ্মি বা দড়ি ধরে রাখতেন। সেটা কে ছিলেন? সেটা ছিল আমার আব্বা। তিনি যখন বেঁচে ছিলেন তখন আমাকে নিজের যতটুকু চেষ্টায়, যতটা আজ আমি যাই করি, আমি ভালো করি কি মন্দ করি, আমার বন্ধুদের সার্কেল, বন্ধুরা জানে। আমার শুরু থেকেই চেষ্টা ছিল যে ব্যবসায়ী হব। এবার রুজি রোজগার বা ইনকাম, আপনি কত দূর যাবেন, কি করবেন, সব স্রষ্টার হাতে বা আল্লাহর হাতে। আমাদের জন্মাবার আগে থেকেই এমনি যেসব বক্তারা বা কোরআন হাদিসের মধ্যে, আমার ঠিক জানা নেই, কিন্তু বক্তারা বলে থাকে যে জন্মাবার আগে থেকেই আমাদের নসিব লেখা থাকে। কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে, এবং চেষ্টা করার পর কতদূর আমরা যাব সেটা স্রষ্টা বা আল্লাহর উপরে নির্ভর করে। আমার একটা জিনিস মনে পড়ে, যখন আমরা তিনজন কোলাঘাট হাই স্কুল, আমার যত বন্ধু ছিল বলতে, তখন যখন আমি কোলাঘাট স্কুলে পড়তাম তখন আমার বেস্ট ফ্রেন্ড ছিল মানিক দাস, নাম বলছি। তারপরে আমরা যখন ক্লাস 10 পাস করলাম, তারপরে এবার আমরা ক্রিকেট খুব খেলতাম, মানে শর্ট হ্যান্ড তখন চলতো, ক্রিকেট খুব খেলতাম। তার মধ্যে আমাদের গ্রুপ হলো, সকলেই বেস্ট ফ্রেন্ড ছিল না, তার মধ্যে সব থেকে আমার বেস্ট ফ্রেন্ড ছিল মানিক দাস, যাকে মানিক মানিক আমরা বলে হিরু বলি। সে আমার সব থেকে বড় বেস্ট ফ্রেন্ড ছিল। মানে আমরা যাকে বলো না রাম লক্ষণ বা জিগরি দোস্ত, মানে একে অপরের জন্য জীবন দেওয়ার মতো এ ছিল। সেটা এখনো আমাদের মুখের ভালোবাসায় আছে, কিন্তু বন্ধুত্বটা এই জন্য নেই, কর্মক্ষেত্রে বা বিভিন্ন ব্যস্ততার মধ্যে থেকে, কিন্তু এখনো আমাদের মধ্যে সেই ব্যাপারটা আছে যে ওর যদি কিছু হয় আমি খোঁজ নিই, বা আমার যদি কিছু হয় বা ও আমাকে অ্যাডভাইস দেয়, বা কোনো দরকার পড়লে ও আমার করে দেয় বিভিন্ন ক্ষেত্রে। এবার বন্ধুত্বের বিষয়ে আমি আসছি না। তারপর আমাদের গ্রুপে জুড়লো কে? মুস্তফা, লালটু। লালটু বলতে কোন লালটু? বর্তমানে শুভেন্দু পিএ, কোলাঘাটের পিএ মিন্স হচ্ছে বিজেপির যে পার্টি অফিসটা যে দেখাশোনা করে, লালটু। ওর টাইটেল ও মনে হচ্ছে লালটু দাস হবে, ভালো নাম আমার মনে পড়ছে না। লালটু এখন বিজেপির যে শুভেন্দু অধিকারীর যে পিএ, ও আমার ক্লাসমেট, বন্ধু ছিল। আমরা যখন ক্লাস স্কুলে একটা আমাদের ব্যালকনি ছিল, যখন কোনো যখন, হ্যাঁ একটা জিনিস বলি, যখন আমাদের সাবজেক্ট সিলেক্ট করা হয়, যে তারপরে আমি মূল বিষয়ে আসবো, প্রথমে আমি ফ্ল্যাশব্যাকে নিয়ে যাচ্ছি, তারপরে মূল বিষয়ে আসবো, একটু লাইভটা দীর্ঘায়িত হতে পারে। এবার আমাদের গ্রুপ ছিল, এবার কি হলো, যখন আমরা ক্লাস 10-এ সবাই পাস করলাম, আমাদের ব্যাচে সবাই পাস করলো, আমার রেজাল্ট একটু খারাপ হয়েছিল। কেননা আমি তখন পড়াশোনা করে যে ভালো কিছু করা যায় বা ভালো কিছু হয়, আমরা মুসলিম তো, এবং আমি গর্বিত মুসলিম, তো আমাদের কিন্তু সেই ধরনের গাইড করার কেউ ছিল না, যে তুমি যদি ভালো পড়াশোনা করো, ভালো রেজাল্ট করো, এইটা হবে সেইটা হবে। আর তখন সেরকম উদাহরণ কিছু ছিল না, কিন্তু একটা উদাহরণ ছিল আমার আব্বা। উনি ব্যবসা করতেন, অনেকেই জানেন যে লরির ব্যবসা, ছোট হোক বড় হোক সেটা আর ব্যবসা করতেন, এবং সেই সূত্রে আমার ব্যবসা খুব ভালো লাগতো। আর ব্যবসার একটা প্লাস পয়েন্ট কি, ব্যবসা স্বাধীন, মানে আপনি যখন খুশি বন্ধ করতে যেখানে খুশি যেতে পারবেন, কেউ আপনাকে গাইড করবে না, কেউ কিছু বলতে পারবে না। আর এই কারণেই আমার একটা এসবিআই সিএসপিও ছিল। এই স্বাধীন ভাবটাকে কেড়ে নেওয়ার জন্য আমি সিএসপিটা ছেড়েছি।
এটা হয়তো আমি জানি না সিএসপিটা কেন ছেড়েছি, সেটা নিয়ে আমি পরে একবার আলাদাভাবে ভিডিও বানাবো, কেন আমি এসবিআই সিএসপিটা ছাড়লাম, মানে এসবিআই শাখা যেটা দেনানে ছিল সেটা আমি কন্টিনিউ করছি, কেন ছাড়লাম সেটা আমি পরে ভিডিও বানাবো। এবার যেটা বলছি, আমাদের গ্রুপ ছিল। এবার আমার রেজাল্টটা তখন কি হতো আমাদের সময়, যে আর্টসে যদি ভর্তি হতে হতো তখন একটু রেজাল্টটা ভালো করতে হতো, কিন্তু আমার বন্ধুদের সবাই সবাই আর্টস পছন্দ করলো। এবার আমাকে স্যার বললো, হ্যাঁ তোমার আর্টস হয়ে যাও, তুমি নিতে চাও নেবে বলো, তাহলে আমি তোমার ফর্মটা এ করে নিচ্ছি, তুলে তুলে রেখে দিচ্ছি, বা তুমি এ করতে পারো। তারপরে কেউ আমাকে একজন বললো যে কমার্স নিয়েও পড়তে পারিস, কমার্সে ব্যবসা বাণিজ্য এই ধরনের শেখা যায়, বা এই ধরনের কেউ একটা বলে, তোমার মনে পড়ছে না এতটা। আমি তখন আমার বন্ধুদের ছাড় ছাড়লাম, আমি কমার্সে ভর্তি হলাম। তারপর থেকে আমাদের বন্ধুত্বের মধ্যে ডিভাইড শুরু হলো, মানে ওরা যেহেতু আর্টসে ক্লাস করতো এবং আমি যেহেতু কমার্সে করতাম, তখন তারপরে আমার জীবনে একটা বন্ধু হলো কে, গোপাল সাউ, যেটা কাউন্টচন্ডিতে বাড়ি। সে আমার ক্লাস 11-এর বন্ধু, 11 থেকে বন্ধু। ও ও ব্যবসা করে, ছোটোখাটো ব্যবসা করে, কিন্তু ছোটোখাটোতে সবাই শুরু করে। এবার কার ভবিষ্যৎ কোথায় যাবে সে স্রষ্টা আল্লাহ বা হিন্দু আমার বন্ধুরা তার ভগবানই ঠিক করে রাখে। ও আমার একটা সবথেকে বড় হেল্প করতো, ও আমাকে বাড়িতে নিয়মিত ডেকে নিয়ে যেত, যে চল আজকে এই ক্লাস আছে ওই ক্লাস আছে বা স্কুল যেতে হবে, প্রচুর হেল্প করতো। বা আমরা একই সঙ্গে একই স্যারের কাছে পড়তাম, এবং দুজনে খুব, তারপরে মানিকের সাথে আমার, যেহেতু আর্টসে পড়লো, তারপরে ও লালটু, মুস্তফা, বুম্বা, তারপরে আরও ইত্যাদি, গৌরব, ওরা ওদের একটা টিম হলো। আমাদের, আমি গোপাল, আমাদের দুজনের খুব বন্ধুত্ব হয়ে গেল। হ্যাঁ, এবার আমাদের কি ছিল, আমার বাচ্চাবেলা থেকেই, সত্যি কথা বলতে কষ্ট নয়, খুব কষ্ট দেখিনি, কিন্তু ফিল করতাম যে লাইফে ভালো কিছু একটা করতে হবে। আর আর সবসময় স্রষ্টার কাছে বা আল্লাহর কাছে দোয়া করতাম যে প্রচুর পয়সা চাইনি, কিন্তু আল্লাহ যেন কারোর কাছে হাত না পাততে হয়, মানে চাইতে না হয় যে এইটা দাও ওইটা দাও বা হেল্প কর, সেই ধরনের থিওরি ছিল। সেই সূত্রে এবার আমাদের যখন টিফিন টাইম হতো, তখন আর্টসের গ্রুপ, কমার্সের গ্রুপ আমরা এক জায়গায় মিলিত হতাম। সেটা কোথায় ছিল, ওইটা ব্যালকনিটা ছিল যেদিকে সায়েন্সের, আগে যখন সায়েন্সের যে ক্লাসরুমটা ছিল তার পাশে, এবং মাঠটা যেদিকে আছে বড় মাঠটা, সেই ব্যালকনিতে আমরা 10-15 জন সবসময় মিলিত হতাম, এবং সেখানে মিলিত হয়ে গল্প আড্ডা ফাড্ডা মারতাম। তারপরে ক্রিকেট খেলতে যেতাম। আমি ক্রিকেট, যারা আমার খেলা দেখেছে, ফুল হ্যান্ড হোক বা শর্ট হ্যান্ড হোক, আমি আর মানিক খুব, আর গোপাল আমাদের সাথে জুড়লো, তিনজনে খুব ভালো ক্রিকেট খেলতাম। এবং সেই সূত্রে আমি কোলাঘাট কাঠচড়াতেও কার্ডিউস প্র্যাকটিস করেছি, এবং ওখানে প্র্যাকটিস করতে করতে আমার মনে হলো যে নেপোটিজম ব্যাপারটা ওখানে আমি দেখেছিলাম। নেপোটিজম মিন্স কি, যে ওখানে যে এ ছিল, তার নামটা লাট্টু মনে হচ্ছে, যে শেখায়, আমি দেখেছি যে আমাকে ঠিকঠাক বল করতে দিত না, ঠিকঠাক ব্যাট করতে দিত না, বা আমার সবসময় অলরাউন্ডার হিসেবে, অলরাউন্ডার আমি ছিলাম। সেখানে আমি দেখতাম যে যারা ফুচকে ফুচকে ছেলে, কিন্তু তার মা বাবা সাথে ভালো রিলেশন, তাদেরকে ব্যাট করতে দিত, বল করতে দিত। আমি তখন মনে মনে ভাবলাম যে এখানে আমার প্র্যাকটিস না করাই ভালো, যে আমাকে ঠিক গুরুত্ব দিচ্ছে না। তখন আমার অন্যান্য বন্ধুরা তারা এ খেলা নিয়ে, ভিকি বল যে শর্ট হ্যান্ড ফুল হ্যান্ডে ব্যস্ত পড়লেন, কিন্তু আমি ফুল হ্যান্ডে খেলতাম, ওদের সাথে টুর্নামেন্ট খেলতাম। আমি ছাড়লাম কেন, কার্ডিউস কাঠচলায় প্র্যাকটিস করতাম। অশোকদিনরা 1-2 বার আমাদেরকে, যে প্র্যাকটিস করার আগে যে এগুলো হয়, যে ট্রেনিংগুলো হয় বা দৌড়াদৌড়ি যে এগুলো হয়, সেগুলো করাতো। 1-2 বার করেও ছিলাম। তখন আমি আমার শারীরিকভাবেও একটু দুর্বল ছিলাম, আর অনেক পরিশ্রম করাতো। তো দৌড়াদৌড়ি এটা ভালো জিনিস, কিন্তু আমি ছাড়লাম কেন ওখানে কার্ডিও, এটা ঠিক, খেলাধুলাও ঠিকঠাক ছিল, ঠিকঠাক খেলতাম। তো নেপোটিজম বা বাড়ির লোক গিয়ে বললে তাকে ব্যাট দেওয়া, বল দেওয়া, এই জন্য আমি ভাবলাম মনে মনে আমি একটু, কাউকে বলার থেকে মনে মনে বা আমি ডিসিশন নিতাম। এখন আমার মা বলে যে তুই যদি আজ খেলতিস, হয়তো কোনো আইপিএল টিমে চান্স টান্স পেতিস বা এ করতিস, তোর যা খেলাধুলা ছিল। আমি তখন হেসে উড়িয়ে দিই,
যে নসিবে যা ছিল তাই হবে, তার থেকে কম পাবো না, বেশি পাবো না। আমি তখন বললাম যে না না, হ্যাঁ, আমার কোনো ব্যাপার নয়, ঠিক আছে। কিন্তু আমি আজকে বলছি যে আমার ফ্যামিলির লোক, যে বা আমার মা বা কেউ, মা তো দেখে না, বোন বা তাদেরকে এই ফেসবুক মাধ্যমে বলছি যে আমি কার্ড ডিউজটা এই জন্য ওখানে ডিউজ প্র্যাকটিস করাটা ছেড়েছিলাম। ওখানে বেশি এদেরকে প্রাধান্য দেওয়া হতো, কার ফ্যামিলির লোক এসে বলে দিত, বা ব্যাট দিত না, বল দিত না। এখন কি আছে জানি না, কিন্তু তখন দেখতাম যে ওই কার্ড ডিভিশন প্র্যাকটিস করতাম, তখন দেখতাম যে বেশি আমার ট্যালেন্টটাকে প্রাধান্য দিত না। আমি কত ভালো ব্যাট করছি, কত ভালো বল করছি, ওরা এটাকে বেশি প্রাধান্য দিত। কি বলে ওই নেপোটিজম বা সম্পর্ক, এই সেই। তখন আমি মনে মনে ভাবলাম আমার যদি ট্যালেন্ট থাকে তাহলে এরা আমাকে ডাকবে বা খেলাবে, আর যদি আমার ট্যালেন্ট না থাকে আমি এই খেলা খেলবো না। আর আশা করি আমি যদি এখনো কন্টিনিউ করতাম, যে হার্দিক পান্ডিয়া ফান্ডিয়া যেভাবে বল করে দেখি, ঠ্যাং তুলে এই তুলে, হয়তো আশা করি ভালো খেলতাম। এবার হয়তো ডায়লগ মনে করবেন বা ভাববেন, কিন্তু আমার খেলা যারা দেখেছে বন্ধু বান্ধব তারা ভালো মতো জানে যে আমি কেমন খেলতাম, আমার ট্যালেন্ট কেমন ছিল। তো ঠিক আছে, তারপরে এবার আমি আস্তে আস্তে আমার পরিবর্তন কেন হলো এত। প্রথমেই বলেছি, আমার হাতে আমাকে যে কন্ট্রোল করতো, আমার সব থেকে বড় দুশ্মন, সব থেকে বড় বন্ধু আমার আব্বা ছিল। এবং আব্বাই আমাকে গাইড করতো সব ক্ষেত্রে, এবং সর্বক্ষেত্রে ডিসিশন তিনিই নিতেন, আমি কোনো কিছুতে মাথা মারতাম না। আমার বাড়িতে আব্বা মা আমাকে শুধু বলতো, মেহবুব এইটা, বা মাহবুব এইটা হবে। আমার অ্যাকচুয়ালি নাম মাহবুব, কিন্তু কারোর বোঝার সুবিধাতে মেহবুব বলি, যে মাহবুব এটা হবে। আমি তখন কোনো বিষয়ে মাথা মারতাম না, শুধু আমি এই কথাটাই বলতাম যে এটা ভুল হচ্ছে আব্বা, এটা ঠিক করতে হবে। তখন আমার সাথে একটু কথা কাটাকাটি হতো, কিন্তু আমারটাই ফাইনাল হতো। তারপরে সেই হিসাবে হতো। এবার একটা জিনিস বলে নিই, তার মধ্যে থেকে স্কুল লাইফ যেহেতু বা খেলাধুলার লাইফে এসেছি, তারপরে আমি আমার পরিবারের লাইফে ঢুকবো। তারপরে কি হলো, যে একদিন আমরা কমার্সে, আমাদের তখন এইচএস কমপ্লিট হয়ে যাবে। তখন আমি, গোপাল সাউ, এবং একজন বর্তমানে সে লয়ার, এবং আমাদের কোলাঘাটের নামকরা লয়ারের ছেলে, তখন আমি চিনতাম না, জানতাম না। আমার খুব মনে পড়ে এই কথাটা। আমাকে বলছে যে মেহবুব, আর আমাদের তো, বা মাহবুব, আমাদের তো, আমি আমার সঠিক নামটাই বলছি, মাহবুব আমাদের তো এইচএস কমপ্লিট হয়ে যাবে, তো তোর টার্গেট বা লক্ষ্য কি? না, গোপাল তখন ছিল না, আমি আর ও দাঁড়িয়েছিলাম। কেননা সেই টাইমে আর কি, যখন সবাই এইচএসে, তখন 11 থেকে সাধারণত মেয়েদের সাথে বসাবসির ব্যাপার থাকতো, একসঙ্গে ক্লাস হতো, এমন একটা ব্যাপার থাকতো। সে সায়েন্স হোক, কমার্স হোক, আর্টস হোক, আমি, গোপাল, আর মাঝে মাঝে ওই যে বড় লয়ার বা উকিলের ছেলে, সে আমাদের সাথে টুকটাক কথা বলতো, দেখতো। সবাই পেছনে পেছনে মেয়েদের, যেমন একটা বলে না যে মৌচাকে মধুর মতো দৌড়াতো, আমরা তখন ফোকাস ছিলাম যে আমরা মিডিয়াম মধ্যবিত্ত ফ্যামিলি থেকে এসেছি, লাইফে ভালো কিছু করতে হবে এবং ঠিকঠাক করতে হবে, যেন লাইফে কিছু না করতে পারি, যেন নিজের পরিবারের হেল্প করতে পারি, এবং খুব বড় হবো না। আর সে যাই হোক, সবাই জানে এখন কি করছি না করছি। তো সেই সূত্রে আমাকে ওই লয়ার ছেলে যেহেতু, বা উকিলের ছেলে, ওর তো প্রশ্ন করা অভ্যাস। আমি চুপচাপ দাঁড়িয়েছিলাম, আমাকে প্রশ্ন করছে যে মাহবুব, আমাদের তো তাহলে এইচএস তো কমপ্লিট হয়ে এসছে, পরীক্ষা হবে, তার পরের টার্গেট তোর কি, কি করতে চাস? এবার আমার যেহেতু ফ্যামিলিগতভাবে ব্যবসার সঙ্গে জড়িত, তখন আমি বললাম, ও আমাকে বললো, আমি ওকে উত্তর দিলাম বা প্রশ্ন করলাম যে তুই কি হবি? বলছে আমি তো উকিল নিয়ে পড়বো। তখন আমার উকিল নিয়ে পড়লে কি হয় না হয়, কিভাবে হয়, অত আমার নলেজও ছিল না, জানার চেষ্টাও ছিল না। আমার শুরু থেকেই একটা ইচ্ছে বা এ ছিল যে ব্যবসা করবো। আমি তখন ওকে বললাম, দেখ, আমার তো ব্যবসার প্রতি নেক, বা ব্যবসার প্রতি, আর আমি ব্যবসায়ী হতে চাই, খুব বড় ব্যবসায়ী হতে চাই। এবার তখন ও বললো ঠিক আছে। তারপর থেকে আমাদের এইচএস কমপ্লিট হলো, আমিও মোটামুটি ভালো রেজাল্ট করলাম। তারপরে তারপর ওর সাথে ডিসকানেক্ট হয়ে গেলাম। তারপরে কিন্তু আমার ফেসবুক ফ্রেন্ড ছিল, তা হাই হ্যালো বা চ্যাট টুকটাক হতো বা তারপরে আমি কারোর মুখ থেকে গল্প করতে করতে শুনলাম যে ইন্টেরিয়ার ডিজাইন ডেকোরেশন লাইনে
যে ভালো ফিউচার আছে বা স্কোপ আছে। আমি তখন আমার আব্বাকে বললাম যে, "আব্বা আমি এই লাইন নিয়ে পড়তে চাই।" তখন আমাকে বলল যে, "কত কি খরচ?" আমি বললাম, "এই খরচ।" বল, "কোথায় হয় ক্লাস হয়?" আমি বলি, "কলকাতায় ক্লাস হয়, ভোকেশনাল কোর্স, মৌলালি ইউথ সেন্টার। যদি আপনি নেটে সার্চ করেন মৌলালি ইউথ সেন্টার বলে দেখতে পাবেন। 4-5 তলা বিল্ডিং কলকাতায়। এখন সেই বিল্ডিংটা অন্য কাজে পারপাসে ইউজ হয়। সেখানে আমি ভর্তি হবো।" বলছে, "হ্যাঁ তুমি তাহলে হও, কোনো অসুবিধা নেই, ভর্তি ভর্তি হও।" আমার মাকেও আমি বললাম, তখন আমাকে সেখানে ভর্তি করা হলো বা আমি ভর্তি হলাম। সেখানে আমি কিন্তু তখন আমাদের ওখানে 151 জন স্টুডেন্টস ছিল। আমি কিন্তু সেকেন্ড হয়েছিলাম। ফার্স্ট হতে পারতাম। আমাকে ফ্র্যাঙ্কলি বলছি যে আমার ধর্মের কারণে আমাকে নাম্বার কম দেওয়া হয়েছিল সেখানে, এবং আমি সেখানে সেকেন্ড হয়েছিলাম। এবার আমি কেন ফার্স্ট হতে পারতাম বুঝলাম যখন আমাদের প্রজেক্ট দেখা হয়, যখন আপনার একটা প্র্যাকটিক্যাল ছিল আর একটা অটোক্যাড ছিল, আর থিওরি প্র্যাকটিক্যাল মিলে, আর তার অটোক্যাড মানে অ্যাডভান্স কোর্স, যেটা কম্পিউটারে তখনও ছিল, আজ থেকে ধরে নিন 10-12 বছর আগে। এবার সেখানে যখন প্রজেক্টের খাতা দেখা হলো, সে খাতা কমপ্লিট, যে ফার্স্ট হয়েছে ওর নাম পিকু নাম ছিল, ডাকনাম পিকু পিকু ছিল। ও প্রজেক্ট কমপ্লিটই করেনি। ও আলাদা ব্যাচে আলাদা টাইমে, আমাদের ক্লাস ভাগ ছিল, আলাদা টাইমে ক্লাস করতো, আমি আলাদা টাইমে ক্লাস করতাম। এবং পিকু তখন করেনি। তারপর আমি দেখলাম যে আরে এ কী করে ফার্স্ট হয়ে গেল, তাহলে তখন আমি ওটা অ্যাভয়েড করলাম। তখন একটা আমার অভ্যাস ছিল যে আমি বেশি ভাবতাম, কথা কম বলতাম, এবং আমি বেশি অত কোনো বিষয়ে গুরুত্ব দিতাম না। যে যা হয়ে গেছে হয়ে গেছে, অত ভাবার দরকার নেই, নেক্সট কী হবে, এরপরে কী করা যায়। এবার আমি অনেকটাই আমার স্কুল লাইফ বা কলেজ লাইফ নিয়ে বললাম, এবার বাস্তব লাইফ নিয়ে আসছি। তারপরে আমার টার্গেট ছিল যে ইন্টেরিয়ার ডিজাইন ডেকোরেশন নিয়ে ভালো কিছু করার। তারপর সেই হিসাবে ভালো কিছু হলো। তার মধ্যে থেকে আমার জীবনে একটি টার্নিং পয়েন্ট এলো, কি, আমার আব্বার অসুস্থতা। আমার আব্বা একটি রোগ ধরা পড়লো, মরণব্যাধি রোগ, যে রোগ হলে খুব কম লোকই বাঁচে। এবং আমি খুবই ভেঙে পড়লাম। আর আমার একটা অভ্যাস আছে যে আমি আমার দুঃখ বা কষ্ট সকলের কাছে প্রকাশ করি না। একমাত্র আমার খুব কষ্ট হলে আমি স্ট্রং থাকি, কাউকেই বলি না। একমাত্র আমি আমার স্রষ্টাকেই মনে মনে বা যেভাবে আমার বহিঃপ্রকাশ হয় সেভাবে আমি জানাই। তখন আমি একটা কথাই মনে মনে ভেবেছিলাম বা বলেছিলাম যে, "স্রষ্টা, এটা কি দেওয়ার দরকার ছিল?" তখন এবার অনেকে, মানুষের তারপরে কথা হলো যে, যেমন বয়স্ক বুজুর্গ লোকেরা বলে, আমি যখন ভেঙে পড়েছিলাম, যে যখন আমাদেরকে এত কষ্ট করে আমার আব্বা লেখাপড়া শেখালো, আবার আমার আবার একটা ভালো গুণ ছিল, আমার প্রতি খুব টর্চার করতো। টর্চার মিন্স কি, যে মারধর করতো, বকতো, যে আজ আমি কষ্ট করছি, এই করছি সেই করছি, তোকে ভালো কিছু করতে হবে। আমাদের ফ্যামিলির মধ্যে আমি প্রথম এইচএস পাস, প্রথম ভোকেশনাল কোর্স করে ভালো রেজাল্ট করা আমি, ছেলেদের মধ্যে। মেয়েরা তারপরে এসেছে বা করেছে। এবং সেই সূত্রে কিছু কিছু গুণ ছিল, এবং আমি তখন মনে করতাম, এবং যে আমার মনে হচ্ছে সব থেকে বড় শত্রু হচ্ছে আমার আব্বা। সব বিষয়ে আমাকে বকাঝকা করে, বা আমার ভাইকে করে না, আমাকে অত্যাচার করে, এই করে সেই করে। কিন্তু এটা করতে 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 কিন্তু আরেকটা গুণ ছিল, যে আমার আব্বা আমার খুব ভালো বুঝতো। এই আব্বা বা ছেলের এই ব্যাপারটা বলছি কেন, এই জন্যই বলছি যে আমার মধ্যে পরিবর্তনটা কখন থেকে বা কীভাবে এসেছে। যে আমি আমার ফ্যামিলির লোককে বলছি যে আমি এমন, যেটা যেটা তোমরা দেখছো, আমি এমন হয়ে গেলাম কেন। এবার বলি যে তারপরে ভাবতাম যে সব থেকে বড় দুশ্মন আমার আব্বা। এবং যিনি তিনি তখন আমার একটা প্লাস পয়েন্ট জানতে, যে আমি কিছু কিছু জিনিস আমার ফেভারিট খাবার ছিল। আমার সঙ্গে যদি কোনো ঝগড়াঝাঁটি হতো বা অশান্তি হতো, তারপরে যেহেতু রাগী মানুষ, আমার বুজুর্গ মানুষ, তারপরে যখন তার রাগটা ভাবতো বা ঠান্ডা মাথায় ভাবতো, ভাঙতো বা ভাবতো, তারপর ভাবতো যে না, ও ঠিকই বলেছে। তারপরে আমার ফেভারিট খাবারগুলো নিয়ে আসতো, এবং আমার মায়ের মারফত দিয়ে আমি আমার বলতো, না আমি খাবো না, আমার ভালো লাগছে না, আমি খাবো না, আজকে এই করবো না, সেই করবো না।
আমার মায়ের মাধ্যম দিয়ে আমাকে, আমার মায়ের সাথে ভালো বন্ডিং এখনও আছে, আগেও ছিল। আমার মায়ের মারফত দিয়ে বলতো যে মাহবুবকে খেয়ে নিতে বল, রাগ করতে বারণ কর, ঠিক আছে ও যেটা বলেছে সেটাই করবো, সেটাই হবে। কিন্তু আলটিমেটলি দুজনের মতবিরোধ হতো এবং ফাইনালি আমারটাই হতো। এবার চেঞ্জেস কখন থেকে হলো? আমি মনে করি আমার জীবনের সব থেকে বড় শত্রু, সব থেকে বড় দুশ্মন, সব থেকে বড় বন্ধু আমার আব্বা ছিল। যখন আমার কর্মক্ষেত্র শুরু হলো, এবং মা তো ছিল অবশ্যই, মা এখনো বেঁচে আছে, আল্লাহ হায়াত দুক, আরও যেন 100 বছর 150 বছর বেঁচে থাকে, সুস্থ থাকুক। কিন্তু আমার আব্বারও ক্ষেত্রে আমি, আমার তখন বয়স কত হবে, 23-24 কি 22, যখন আমার একটু ঘুরে বেড়ানো বা দৌড়াদৌড়ি করার বা বিভিন্ন অন্য অন্য কিছু করার বয়স, তখন আমার আব্বার অসুস্থতা ধরা পড়ল। তার মধ্যে থেকে আমাদের পূর্বপুরুষের জায়গা কিছু ছিল, সেই জায়গা অন্য লোক দখল করে নিচ্ছিল, সেটা আমরা জানতাম যে এটা আমাদের জায়গা। এবার যখন আমাকে খবর দেওয়া হয়, আমার একটা দাদু, মানে চাচতো দাদু, আমার নিজের দাদু তো অনেকদিন আগে ইন্তেকাল করে গিয়েছে, এবার আমার আব্বার অসুস্থতা প্লাস আমাকে যখন খবর দেওয়া হয়, আর আমার কি সব থেকে বাজে অভ্যাস আছে, এটা পরে পরে জানতে পেরেছি, যখন আমার আব্বা অসুস্থ হয় বা যখন দুর্বল হয়ে পড়ে, যখন তিনি সব জায়গায় মাথা মারা কমিয়ে দেন যে আমি অসুস্থ, বেশি মাথা মারবো না, তখন আমাকে মাথা মারতে হয় বা কোনো কাজ যখন আমার দায়িত্বে পড়ে, তখন আমি বুঝতে পারলাম যে আমার একটা বাজে অভ্যাস আছে, যে কোনো জিনিস যদি আমি টার্গেট বা ভেবে নিই যে পূরণ করব, তো করবই করব। তারপরে আমাকে যখন আমার চাচতো দাদু খবর দেয় যে আমাদের এই জায়গা অবৈধভাবে দখল করে দিচ্ছে একটি বড় হোটেলের মালিক, সেই হোটেলের মালিকের নাম বলছি না, আমি চাচ্ছি না নামটা বলে তাকে হাইলাইট করতে, বা আমার বন্ধু বান্ধব বা আমার আত্মীয় স্বজন জানে। আমি তখন তখন আমার আব্বাকে একটা গাড়ি গিফট করেছিলাম 10 বছর আগে, ডিসকভার 125 সিসি। তখন আমি বাম্পার ভালো কন্ট্রাক্টারি করতাম, তখন আমার আন্ডারে 15-20 জন 25 জন কাজ করতো। করোনার ওটা আগে, করোনার আগে সরি, যখন আজ থেকে 10 বছর আগে, করোনার পর থেকে আমার কাজের, আমি সাইবার ক্যাফে লাইন এসেছি। এবার আমি ডিসকভার গাড়িটা নিয়ে গেলাম, ওই হোটেলের অনারকে গিয়ে বললাম এই কাহিনীটা বা এই গল্পটা আমি কাউকে বলিনি, আজ প্রথম আমি সোশ্যাল মিডিয়ায় বা প্ল্যাটফর্মে আমার বন্ধু বান্ধব প্লাস যারা আমার ফ্যামিলির লোকেরা বলে যে আমার কেন পরিবর্তন হলো, সেই গল্পটা আমি শোনাচ্ছি, কেন আমার মধ্যে পরিবর্তনটা এলো, বা এখনো কেন সেই রাগটা আমার মধ্যে যেন পুষে আছে, বা সেই রাগটা নিয়ে আমি এগোচ্ছি। তখন ওই হোটেলের, বড় হোটেলের মালিক তখন এত বড় ছিল না, তখন ছোটোখাটো ছিল, এবং আমার সাহসটা জন্মগত, ব্লাডগত, রক্তগত এটা ছিল, প্লাস এডুকেটেড, বুদ্ধিমান, তার সাথে সাথে শিক্ষিত, এবং কলিকাতায় যেসব পার্টিদের সাথে উঠা বসা করতাম, তারা আমাকে ভাই এবং ছেলের মতো ভালোবাসতো। তারা যা খেত আমাকে সাথে নিয়ে পাশে বসিয়ে খেত এবং ভালোবাসা দিত। আর যারা আমার এলাকার ছেলেরা, যদি আমি মিথ্যে বলে থাকি কিছু কথা, যারা আমার এলাকার ছেলেরা কাজ করেছে তাদের কাছ থেকে জেনে নেবেন বা খোঁজ করে নেবেন যে আমি কি ধরনের সম্মান পেতাম বা কিভাবে থাকতাম বা কিভাবে কাজ করতাম। এবার হলো কি, আমি বড় হোটেলের, বর্তমানে এখন বড়, তখন অত বড় ছিল না, আমি হোটেলের মালিক ওনার কাছে গিয়ে বললাম, স্টাফকে বললাম যে এই জায়গায় কে মাটি ফেলছে। তখন বলছে কেন, তুমি কে? আর আমি প্রথম থেকে একটু ব্রেনি ছিলাম, আমি কাগজপত্র নিয়ে গেছিলাম, কেননা যে মানুষকে গন্ডগোল অশান্তি জড়ানো উচিত না, তাকে কাগজপত্র দেখিয়ে বলা উচিত। আমি দেখিয়ে বললাম যে দেখুন, যে এই জায়গাটা আমাদের, আপনি অবৈধভাবে মাটি ফেলবেন না আর দখল করার চেষ্টা করবেন না। তখন উনি বলছেন যে তুমি কে? আমি বললাম যে এই জায়গাটা আমাদের, এবং আপনি অবৈধভাবে মাটি ফেলে দখল করে রাস্তা তৈরি করছেন, এটা করতে যাবেন না, এটা করলে গন্ডগোল অশান্তি হবে। তখন উনি আমাকে বললেন যে আমরা কিছু
করিনি। আর এটা করছে একটা পেট্রোল পাম্পের মালিক। আমি নামগুলো উজ্জ্ব রাখছি এই জন্যই, এটা আমাদের ফ্যামিলির সবাই জানে। এই পেট্রোল পাম্পের মালিক মালটা ফেলছে। তখন 24-25 বছর বয়স, মাথা গরম, রাগ, রক্ত টকবক করে ফুটছে যে আমাদের জায়গা এভাবে দখল করে নেবে, এত বড় হিম্মত, এত বড় ক্ষমতা। এমন ছিল যে পৃথিবীর কোনো শক্তি কোনো বিষয়ে আটকাতে পারে না, এমন ক্ষমতা ছিল। তখন আমি ওনার কাছে গেলাম, গিয়ে বললাম যে আপনি ইমিডিয়েটলি মাটি ফেলাটা বা ছাই ফেলাটা বন্ধ করুন, নাহলে কিন্তু একটা বড় গন্ডগোল অশান্তি হবে। তখন উনি আবার আমাকে কি বললেন যে না না আমি ফেলিনি, ওই হোটেলের মালিক ফেলছে। তখন আমাকে নিয়ে খেলছে আর কি, ও ওর নামে দিচ্ছে, ও ওর নামে দিচ্ছে। আমি তখন কি করলাম, আমার তখন বয়স কম ছিল কিন্তু ব্রেনটা খুব স্পিডে ছিল। আমি তখন আমার যে ক্লাসমেট, যার বাপ বড় কোলাহাটের নামকরা উকিল, তাকে ফোন করলাম। তারও নামটা আমি বলছি না। সেই আমার বাঁশটা দিয়েছে শালা চিটিংবাজ। আজ এই আজ এই প্রবলেম হয়েছে। যার যেমন অকাত, যে যত টাকায় বিক্রি হয়, কেউ জানতাম না এই ব্যাপারটা তখন। 24-25 বছর বয়সে কি জানবো, কোনো নলেজই নেই তখন। তো এত গভীরে যাওয়ার বা এত, কিন্তু আমার আব্বা আমাকে একটা জিনিস বলেছিল যে বাবা যা করবে সাবধানে করবে, ওরা কিন্তু খুব চালাকি করবে, ছলচুতরি করবে। আমি অসুস্থ, তুমি খুব কিন্তু শান্তভাবে কিছু করবে, মাথা গরম করবে না, তোমাকে ফাঁসিয়ে দেবে বা তোমার সাথে প্ল্যানিং করবে। তার মধ্যে থেকে আমি আমার এক আত্মীয় কে সম্পর্কে কি হয় বলতে যাচ্ছি না, তার বাড়ি গেলাম। গিয়ে তাকে বললাম সম্পর্ক দিয়ে, তাকে আর সে সম্পর্ক আমি ডাকতেও চাই না। তাকে গিয়ে বললাম যে আমাদের এই জায়গাটা, এই আমাদের পেপার, এই আমাদের সব আমাদের অবৈধভাবে দখল করে নিচ্ছে, ব্যাপারটা দেখো। তিনিও দালালি করে আমার সাথে বিট্রেপনা বা গাদ্দারি করলো। তখন আমি হতাশ হয়ে গেলাম। আর তার মধ্যে থেকে আমাদের ফ্যামিলির সবাই এবার আস্তে 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 ঢোকাতে লাগলাম এবং বোঝাতে লাগলাম যে কি করলে কি হবে না হবে। এবার হাজার মাথা তখন যুক্ত হয়ে গেল ওই জায়গার বিষয়ে। বড় নামকরা হোটেল, আমি মনে করি ওই হোটেলে যাওয়া হারাম। কেন জানি না, আল্লাহর হয়তো কুদরত, আমি মুসলমান, আমি সবসময় ভাবি আল্লাহর হয়তো কুদরত বা আল্লাহর হয়তো কারিশমা, আল্লাহ আমাকে যথেষ্ট টাকা দিয়েছে। এখন হয়তো কম, তখন যখন আমার একটা আজ থেকে 10 বছর আগে যদি একটা মানুষের কাছে 20 জন 30 জন যদি মানুষ কাজ করে কত টাকা ইনকাম করতে পারে ডেলি, একটা মানুষ জানে। আমি জীবনে ওই হোটেলে আমি খাইনি, জীবনে ওই হোটেলে খাইনি একবার। আমি হয়তো আল্লাহর কুদরত বা কারিশমা বা কিছু, জীবনে আমি হোটেলে খাইনি বা যাইনি, কেন জানি না। এখন ভাবি, যখন হয়তো ফ্রিলি থাকি বা একা থাকি, ভাবি একবার মনে পড়ে, তখন হোটেলটা অত বড় ছিল না। ফ্রন্ট ডেস্ক যে জায়গাটা আছে ওটা ছিল, একটু পিছনে কেবিন ছিল। আমার আব্বা সাথে করে নিয়ে গেছিল, গিয়ে কিছু খাবার চকলেট ফকলেট কিছু কিনে দিয়েছিল। একবার আমার মনে পড়ে, সেটা খুব ছোটবেলায়। তারপর থেকে কেন জানি না আর আমি যাইনি। আর লোক সাধারণত কোলাহাটের বাসিন্দা হয়ে কেউ তো কোলাহাটের হোটেলে গিয়ে খাবে না, বাইরে গিয়ে খাবে। আমি কলকাতায় যেমন কলকাতার কেএফসিতে খেতাম, বা ধর্মতলায় সব থেকে বড় আইপিএলে যে মিষ্টি গিফট করেছিল দাস নাকি, ওখানে খেতাম আমি একটু। তারপর আমিনিয়া আর্সেনাল, কলকাতায় আমিনিয়া আর্সেনাল, এখানে খেতাম বড় বড় যেসবে, সেখানে মানে নিয়মিত নয় হয়তো, যে কেন বড় বা একবার মানুষের শখ ইচ্ছে থাকে সেই সূত্রে খেতাম। কিন্তু কোলাঘাটের ওই হোটেলে, হারামখোরের হোটেলে আমি কোনোদিনও খেতাম না। আর আপনি যদি মুসলিম, সাচ্চা মুসলিম হয়ে থাকেন তো ওই হারামখোরের হোটেলে খাওয়া উচিত নয়। তো কেন হারামখোর বা কেন ও ভূমাফিয়া পুরো মুসলিমদের জমি অবৈধভাবে দখল করে রেখেছে, এবং আমার মধ্যে কেন পরিবর্তনের চেঞ্জেস হলে আমি বলছি। এবার আমি ওই হারামখোর হোটেলটাকে, হোটেলের মালিককে গিয়ে চ্যালেঞ্জ করেছিলাম যে তুমি যেখানে যেভাবেই দেখবে, তখন ইনকাম করতাম, আব্বা বেঁচে ছিল,
তখন এত পলিটিক্স, পলিটিক্স রাজনীতি বিষয়টা ঢোকেনি, এত ছলচতুরি বা এত যে কি বলে খেলাধুলা তো বুঝতাম না, গেম প্ল্যান। আমি ওকে বলেছিলাম, ওরও তখন এটা হেট হয়েছিল। ও এখনো বলে যে খুব বড় বড় কথা বলে ছেলেটা। শালা আমাদের জন্মগতই শালা বড় বড় কথা বলি। তোর অকাত তোকে দেখাবো, ঠিক টাইমে দেখাবো। দাঁড়া, ঠিক আছে। আমি ওকে বলেছিলাম, দাদা তুমি এদিক নিয়ে যাচ্ছ ওদিক নিয়ে যাচ্ছ, তুমি যেখানেই যাবে সেখানে দাও, আমি আটকাবো। যদি থানা পুলিশ বলো থানা পুলিশও আটকাবো, যদি গন্ডগোল অশান্তি বলো গন্ডগোল অশান্তিতে আটকাবো, আর যেভাবে বলো সেভাবে আটকাবো। তবুও দেখছি, তারপরে আমার একটা আত্মীয়র বাড়ি গিয়ে বললাম যে দেখো, এই জায়গাটা তো আমাদের, পেপার দলিল ফলিল সব আছে, কিন্তু অবৈধভাবে দখল করে নিচ্ছে, এটা একটা আটকানোর ব্যবস্থা করো। সেও তাদের সাথে, ওই হোটেলের লোকেদের সাথে মিশে গেল। আর আল্লাহ সান, এখন ওই হোটেলের মালিক, ওদের সাথে এখন কেস লড়ালড়ি হচ্ছে। আল্লাহ বলেছে আমার দুয়ারে, কি বলে না, দের হে অন্ধের নেই, বা এমন একটা ভাষা আছে না, দেরি আছে সাবর আছে, সাবর করলে তার ফলাফল পাওয়া যায়। এখন তারা আবার সাপে লেবুলে সব। এবার যেটা হলো, তার মধ্যে থেকে যখন আমি কি করলাম, আমার ওই চাস্তো দাদুকে নিয়ে গিয়ে সঙ্গে সঙ্গে ওই আমার বন্ধু, বন্ধু নয় পরিচিত, এখন বললাম বন্ধু নয় শত্রু, ওই উকিলকে ধরে একটা 144 করলাম। করে উকিলও একটু গড়িমসি করছিল, সঙ্গে সঙ্গে 144-এর কাগজটা আমি নিয়ে গিয়ে ধরালাম ওই হোটেলের মালিককে, মালিককে না ম্যানেজারকে, যে এবার তুই কাজটা বন্ধ কর, বন্ধ রাখ, নাহলে কোর্টে দেখা হবে। তখন এত পয়সা হয়নি, তাও আমাদের জায়গা দেখিয়ে লোন ফোন নিয়ে পয়সা করেছে, সেটা প্রমাণ করে দেবো কার জায়গা কি। সে ঠিক আছে, সোশ্যাল মিডিয়াতে সব কিছু বলা যায়নি, বলা হয়নি, এখন টাকার গরম। ঠিক আছে, টাকার গরম কতদিন থাকে আল্লাহ কতদিন দেখায়, দেখা যাবে। এবার তার মধ্যে থেকে কি হলো, আমার আব্বার ওরা বললো কি যে না না, তোমাদের এখানে কোনো জায়গা ফাঁকা নেই, সব জায়গা রাস্তায় পড়ে যাবে। এবার আমার সব থেকে এবার হেড করলো কি, এর আগেও বললাম, এবার আরো আমার আত্মীয় স্বজন এরাও জায়গায় ঢুকতে লাগলো। তখন আমার আব্বার অসুস্থতা বাড়লো, এবং আমার যে আত্মীয় কীভাবে বাঁশ দিল, আমার বাড়িতে ফোন করে করে ভয় দেখাতো, বিভিন্ন ধরনের কথা বলতো, যে মেরে দেবে, কেটে দেবে, এই করে দেবে, সেই করে দেবে। স্বাভাবিক, কারণ কারোর বাড়িতে যদি কারোর আব্বা অসুস্থ থাকে, তার যদি 23-24 বছরের ছেলে একটা নামকরা হোটেলের মালিকের সাথে লড়াই করে, তাহলে অটোমেটিকলি মুসলিম বাড়ির সে বা হিন্দু বাড়ি যেই হোক, একটু তো ভয় পাবে, কেননা চাইবে না তার বাবা বা আব্বা একটা মরণ ব্যাধি রোগের সঙ্গে লড়াই করছে, এবং তার ছেলে এমন কিছু অপশক্তি বা দালালদের সাথে লড়াই করছে, যে কোনো মুহূর্তে যে কোনো ঘটতে পারে। তারপরে আমাদের আত্মীয়রা, এবার আমার আব্বার অসুস্থতা বাড়লো, তার মধ্যে থেকে আমার আত্মীয়রা এবার পঞ্চায়েতি ফলাতে লাগলো। এতদিন পঞ্চায়েতি ফলা ছিল না, যে জায়গাটা কিভাবে দখল করা যায় বা কিভাবে ঠিকঠাক রাখা যায়। যখন আমি কেস টেস করে দিয়ে পুরো একটা আয়ত্তে নিয়ে এলাম, যে যা হবে আইনের মাধ্যমে হবে, কোর্টের ফয়সালায় হবে, আইন আইনের পথে চলবে। তার মধ্যে থেকে কিছু কিছু দালাল এবং আমার আত্মীয় দালাল, আর আমার আরও যেসব রিলেটিভরা আছে, তারা দালালদের বসে লোভে পড়ে গেল। কি করলো, হোটেলের মালিক বলছে যে জায়গা মাপা হোক। আর তখন তখন আমার একটা অভ্যাস ছিল, এখন এখন সেই অভ্যাসটা নেই। তখন একটা আমার অভ্যাস ছিল, আমাকে ইনফর্ম দেওয়া হতো। ইনফর্ম কে দিত? আমার মা। কেমন হয় দিত? আমাকে সাধারণত পেত না, আমি কর্মব্যস্ততার মধ্যে থেকে সব জায়গায় থাকতাম, বা কিছু কী করলে কী হবে, সৎ পথে কীভাবে কী রোজগার করা যাবে, রুজি রোজগার করা যাবে, সেই পথে হাঁটতাম। আমার মা যখন আমি খেতে বসতাম, আমার মা আমার সব কথা কানে বলতো, আমার কানে তুলতো বা বলতো যে মাহবুব, আর এই হয়েছে, ওই হয়েছে, এই হচ্ছে। আমাকে বলছে যে ওই জায়গাটা মাপা হবে।
আমি তখন আমার মাকে বলেছিলাম যে মা, জায়গাটা তো আমার নয়, সকলের। ওরা যদি মাপতে চায় মাপুক, কিন্তু মাপলে ফলাফল জিরো হবে। ওই হোটেলের মালিক এটাই চাই, যে মাপটা করে ভুলভাল দেখিয়ে জায়গাটাকে আমি রাস্তায় দেখিয়ে দেবো। দিয়ে আরেকটা ওর প্ল্যান ছিল কি, আমাকে যে কোনো প্রকার আটকাতে হবে। কেন ও জানে যে এই ছেলেই আমাদেরকে জব্দ করে রেখেছে, একে যদি কোনো কারণে আটকে দিই তাহলে এ, বা যেমন হয় প্রি প্ল্যান বা বড়, যদি পয়সাওয়ালা তো বুদ্ধি দেওয়ার লোক অনেক থাকে, একে যদি আটকে দিই তাহলে সব ক্ষেত্রে সব জিনিস আটকে যাবে। তখন আমি এর ঘোর বিরোধিতা ছিলাম। এখন আমি ফ্র্যাঙ্কলি বলছি যে জায়গা মাপা হবে না, 144 আছে, আরও কেস চলবে। কোর্ট থেকে যা ফাইসলা হবে, মাপা হবে ঝপে যা হবে, কোর্ট থেকে হবে। রাস্তায় পড়ে যা কি জায়গা যা পারে হোক, সেটা কোর্টের ফাইসলাই হবে। আমার কথা কেউ শুনলো না। তারা বেশি মাতব্বরি বা বেশি মাথা মারতে লাগলো। এবং আমার তখন ফার্স্ট প্রায়োরিটি ছিল যে জায়গা টাকা অনেক যাবে আসবে, আমার আব্বাকে সুস্থ করতে, ভালো করতে হবে। আমি আমার ফুল কেরিয়ার 1.5-2 বছর আমার আব্বার পিছনে দিয়েছি। আমার জীবনটা তখন কেমন ছিল, যে একটা চাকর বা একটা, কি বলে, হুকুমের হাকিম যাকে বলে না, আমার আব্বা মা যদি বলে দিত যে বেটা এটা করতে হবে, এই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, এখান দিয়ে নিয়ে আসতে হবে, এটা বুকিং করতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে, তখন আর জায়গার বিষয়টা মাথায় ছিল না। আর দালালরা সবসময়, আর একটা আমার আত্মীয় দালাল ছিল, সে সম্পর্কে কি ছিল না ছিল সেটা আমার বাড়ির লোক জানে। সে কিন্তু প্রত্যেক মুহূর্তে আমার বোনাইকে, আমার বোনকে, আমার মাকে ফোন করে করে ভয় দেখাতো আর আমাকে আটকে রাখতো। হয়তো আল্লাহও চাইতো যে আমি আটকে থাকি। কেননা আমি মনে করি, আমি যে কথা বলছি আপনাদের সামনে, এটাও আল্লাহ চায়। আমরা যাই করি, আল্লাহর ইচ্ছে ছাড়া কোনো জিনিস হয় না বা হবে না। সেই সূত্রে এবার মাপা কি হলো, মেপে জায়গাকে রাস্তায় তুলে দেওয়া হলো, যে জায়গা রাস্তায় চলে গেছে। আমার মা আমার সঙ্গে কথা বলার টাইম বেশি পেতো না, ওই খাওয়ার সময় আমাকে বলতো যে মাহবুব জানিস, আর আমার মাকে আমি বলেও ছিলাম যে ওই জায়গাকে রাস্তায় তুলে দেওয়া হবে, ওরা ঘুরে আসবে। আর তখন আমি মিশতাম কম, সবার সাথে যখন মতবিরোধ তৈরি হলো, কেননা মা আব্বা এদের সাথে আমার এখনো বন্ধু, আমার ফ্যামিলির সবাই যারা আছে আমার, তারাই আমার বন্ধু বর্তমানে। আদার্স পরিচিত আছে ঠিকই, কিন্তু বন্ধু তারাই। আমার মা আমাকে বললো যে মাহবুব, আর ওরা মাপতে গেছিল আর জায়গাটাকে বলছে রাস্তায় পড়ে গেছে, সব পালিয়ে এসছে মুখ চুন করে। আমি তখন মুচকি হেসে বলেছিলাম এইভাবেই যে মা, আমি তোমাকে বলেছিলাম যে জায়গাকে রাস্তায় তুলে দিবে, ওরা বেশি চালাক, দেখুক কি করা যায়। তারপরে এবার আমার আব্বা অসুস্থ, গভীর অসুস্থ হয়ে গেল। এর মধ্যেও একটা রহস্য আছে, কেন অসুস্থ হলো, কিভাবে মারা গেল, আমার মনে কিন্তু জাগে। কিন্তু আমি কারোর কাছে আজ পর্যন্ত বলিনি, আর এখন আমি বলবো না। সেটা আল্লাহর উপরে সঁপে দিয়েছি। আমারও তো মুসলিম, আমরা জানি হাসরের ময়দানে সব কিছু দেখানো হবে বা প্রমাণ করা হবে। তখন স্রষ্টার বা আল্লাহ কাছেই আমি বিচারটা তুলেছি। যে মানুষ সুস্থ হয়ে দুবার মরণব্যাধি লড়াই করে জিতলো, সে হঠাৎ তার বাড়াবাড়ি হয়ে গেল কেন? ওই জায়গার গন্ডগোলে, অশান্তির টাইমে। এটা আমি আল্লাহর কাছে সঁপে দিলাম, এ বিষয়ে কিছু আর কমেন্টস করছি না। তারপরে এবার আমার লাইফস্টাইল কি হলো। তারপরে ওখানে পুরোপুরি যে হোটেলের অনার ছিল, মালিক ছিল, আরও যার সব দালাল ছিল, পুরো জায়গাটাকে নিজেদের আয়ত্তে করে নিল। এবং ওরা চেয়েছিল বা চেষ্টা করেছিল যাতে আমাকে কিছু খাইয়ে বা কিছু করে যে মানসিক একটা রুগী বানিয়ে দেওয়া হোক বা পাগল করে দেওয়ার চেষ্টা করেছিল। সেটা যখন আমি বুঝতে পেরেছিলাম, আল্লাহ, মনে করি সে আল্লাহ আমাকে সেটাই বাঁচিয়েছিল। আমি সঙ্গে সঙ্গে
আমি বুঝতে পেরেছিলাম যে আমার শরীরের মধ্যে, দেখুন আপনি যদি আপনার শরীরকে বোঝেন বা চেনেন, জানতে পারবেন যে আপনার শরীরে কি চেঞ্জেস আসছে বা কীভাবে কি আসছে। তখন সঙ্গে সঙ্গে আমার সাঁকরাইলে যে বোনের বাড়ি বা বোনের বাড়ি, আমি চলে গিয়েছিলাম। সেবার ওখানে গিয়ে তখন ডাক্তারের পরামর্শ করা হলো, এবং ডাক্তার এটাই বললেন যে কোনো সমস্যা নেই, কিছু নেই, বেশি বাবাকে নিয়ে ভেঙে পড়া এবং চিন্তা করা, ডিপ্রেশন হয়ে যাওয়া, বাবার মৃত্যুকে না মেনে নেওয়া, এই জন্য এটা হয়েছে, কোনো সমস্যা নেই। কিছু মেডিসিন দিয়েছিল, খেতে ঠিকঠাক হয়ে গেছিলাম। তার মধ্যে থেকে আমার জীবন অনেক চেঞ্জেস আসে, এবং আমি কোথাও গেলে কিছু করলে সেটা আমি বুঝতে পারি যে আমাকে লক্ষ্য রাখা হয় বা কী করা হয়। এবার আমি বলি আমার বন্ধুদেরকে বা আমার আত্মীয় স্বজনদেরকে যে আমি এত পরিবর্তন হয়ে গেলাম কেন। পরিবর্তন এই কারণে হলাম, আমার আব্বার মৃত্যুটাকে আমি শেষ সময়টাকে আমি মেনে নিতে আজ পর্যন্ত পারিনি। যে কেন পারিনি, যে একটা অসুস্থ রুগীর সাথে, আমার আব্বা যখন অসুস্থ ছিল তখন তার সাথে আমার রিলেশনটা ভালো ছিল না। কেন? যেহেতু ওনার ব্যবসাটা, আমি তো আমার জীবনের বেশি সময় এখন হয়তো আমি দেনানা বা কোলাঘাটে থাকি, যখন আমার ইয়াং লাইফে বা জায়গার এসব গন্ডগোল ফন্ডগোল যখন হচ্ছিল, তখন ম্যাক্সিমাম টাইমে কলকাতার ব্যবসায়িক সূত্রে, ইন্টেরিয়ার ডেকোরেশন ডিজাইনের সূত্রে আমি কলকাতায় বেশি থাকতাম। শুধু রাত্রেবেলা বাড়িতে আসতাম, খাওয়া দাওয়া করতাম এবং সকালবেলা আবার বাড়ি যেতাম। কিন্তু আমার আব্বা, তার ব্যবসা কোলাঘাটের মধ্যেই ছিল। আমাকে এমনি মতবিরোধ তৈরি হতো, যে বোঝাতো যে এমন করিস না, অমন করিস না, এটা করলে ঠিক হবে নি, এভাবে বলা ঠিক হবে নি। আমি মনে করি যে তার সঙ্গে আমার রিলেশনটা আর কি শেষ মুহূর্তে ভালো ছিল না। তাই ওই বিষয়টাকে আমাকে এখনো কষ্ট দেয়, বেদনা দেয়। তো আমার বাড়ির লোক এখনো বলে যে কেন এসব জায়গা জমি নিয়ে এখনো তুই বা তুমি করো, ভুলতে পারোনি। আমার জীবনে বড় চাওয়া পাওয়া কিছু নেই, আমি সাদা সাদা সিম্পল থাকি, সমাজে চলতে গেলে যেমন থাকতে হয় তেমন চলি। আমি এখনো বলছি, চ্যালেঞ্জ করে বলছি, যে আমার কোনো লোভ লালসা টাকার প্রতি বা কারোর জিনিসের প্রতি প্রথম থেকেও ছিল না, এখনো নেই। কিন্তু আমার রাগটা কোথায়, যদি বুঝিয়ে বলতো বা একটা সুরাহা হয়ে যেত, বা আমার আব্বা সুস্থ অসুস্থ স্রষ্টার হাতে, আল্লাহর হাতে, রিলেশনটা যদি খারাপ না হতো এবং উনি ইন্তেকাল ওইভাবে না করতেন, আমার সাথে যে সম্পর্ক খারাপ হয়েছিল, তাহলে আমি এটা মেনে নিতাম যে হ্যাঁ ঠিক আছে। কিন্তু তার সাথে সাথে কয়েকটা জিনিস আমি ফলো আপ বা লক্ষ্য করেছিলাম, যেটা আমি ফেসবুকে বলছি না বা লাইভে বলছি না। তখন আমার কিছু কিছু ডাউট হয়েছিল। এই জন্যই আমি আমার ফ্যামিলির লোককে বলতে চাই যে এই লড়াই কবে থামবে, কিভাবে থামবে আমি জানি না, কিন্তু এই লড়াই চলবে, চলতে থাকবে। কাল কিয়ামত পর্যন্ত আমি যদি বেঁচে থাকি, আল্লাহ যদি আমার সুস্থ সবল লাগে, বেঁচে তো থাকবো, পৃথিবীর কোনো শক্তি নেই কিছু করে দেবে আল্লাহর ইচ্ছে ছাড়া, যে লড়াই চলবে। আর চ্যালেঞ্জ করছি যে কোর্টে দেখা হবে, আইন আইনের পথে চলবে, ঠিকঠাক হবে। কেউ কেউ বলে খেলা হবে, আমি বলছি ভয়ঙ্কর ভয়ঙ্কর খেলা হবে। ঠিক আছে? তো আমি আমার ফ্যামিলি বা বন্ধুদেরকে বলবো, কোনো বিষয়ে চিন্তা করতে হবে না, ভাবনা করতে হবে না। জন্ম দেওয়ার মালিক, মৃত্যু দেওয়ার মালিক, রুজি রোজগারের মালিক স্রষ্টা বা আল্লাহ। ভয় পাওয়া বা ঘাবড়ে যাওয়ার কোনো দরকার নেই। শুধু এটাই বলবো, আমার জন্য দোয়া করবেন, আমার সুস্থতার জন্য দোয়া করবেন, এবং আমিও আপনাদের জন্য দোয়া করবো, সুস্থতার জন্য দোয়া করবো। তো এই ছিল মোটামুটি আমার লাইভ। এই জন্য আমি লাইভে এলাম, যে কেন আমি পরিবর্তন হলাম বা কেন আমি পরিবর্তন হয়েছি।
মুদ্রা কথা বা মূল কথা, যতদিন আমার আব্বা সুস্থ ছিল, ভালো ছিল, তিনিই আমাকে কিন্তু একটা খুঁটির সাথে বেঁধে রাখতো। মিন্স হচ্ছে কন্ট্রোল করে রাখতো, যে এই না হোক, এটা করতে করা যাবে না, এটা করতে পারবি না। পৃথিবীর কারোর কোনো তার, আমার আব্বাকে যারা দেখেছে বা মিশেছে, তার থেকে বড় কোনো তার চোখের চাউনি বা তার কথা বলার স্টাইল কোনো বড় বড় পুলিশ অফিসারও নেই। কেননা আমার জন্ম থেকে ট্রেনিং, বা যতদিন বড় হয়েছি আমার ট্রেনিং, যে আমার উপরে যে সে আমাকে একটা সুস্থ বা ভালো জীবন দেওয়ার জন্য যেগুলো শিখিয়েছে, যে বাড়িতে এসে অঙ্ক করানো, বা এইটা করা যাবে না, ওইটা করা যাবে না, এটা করতে হবে, সেটা করতে হবে, ফুল প্যাকেজ। আমি জীবনে কারোর কথা শুনিনি, আমার আব্বার কথা শুনতাম। এখনো জীবন আমি আমি যদি মনে করি এটা ঠিক, তো ঠিক, কারোর কথা শুনি না বা শুনিনি। তো সেই সূত্রে আমি এটাই বলে রাখি যে আমার আব্বার ওইভাবে আমার সাথে শেষ মুহূর্তে যে অশান্তি গণ্ডগোল, একটা সামান্য জায়গা নিয়ে মৃত্যুটাকে আমি মেনে নিতে পারিনি, এবং সেই জন্যই আমার এই লড়াই। জায়গার ফায়সালা হবে, অবশ্যই হবে, তার জন্যই লড়াই। আর দ্বিতীয়ত, পৃথিবীর কোনো শক্তি আমাকে আটকাতে পারবে না। কেননা আমরা মুসলমান, দ্বীনে বিশ্বাসী, ইসলামে বিশ্বাসী, এবং আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু ঠিক করে রেখেছেন, কার কি হবে না হবে। তো এই বলেই আমি আমার লাইভটা শেষ করছি। আমার আত্মীয় স্বজন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকত। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি ঠিকঠাকভাবে ঠিক পথে চলি। তো লাইভ এখানে শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।